আচ্ছা, আমরা বোধহয় লাইভ হয়ে গেছি, তাই তো? নমস্কার, শুভ সন্ধ্যা। আইডিপিআর ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিসার্চ রিয়ালিটি এই পেজ থেকে আমরা আজকে পেয়েছি অধ্যাপক অনীক চট্টোপাধ্যায়কে। অধ্যাপক অনীক চট্টোপাধ্যায় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ। তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না। আমরা বহুবার তাকে বিভিন্ন আলোচনায় পেয়েছি। স্যারের কাছে আমরা মূলত আজকের এই যে আন্তর্জাতিক পরিস্থিতি, ইরান ইসরায়েল সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বলে আমরা যেটা চিন্তা করছি বা ভাবছি, সেটা নিয়ে তো শুনবো। শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বা ইরান ইসরায়েল সংঘাত নয়, আমরা যারা নিয়মিত এটা ফলো করছি তারা দেখেছি যে আমেরিকার ভীষণভাবে জড়িয়ে পড়া এবং এখন পশ্চিম এশিয়া একদম দাউ দাউ করে জ্বলছে। এবং শুধু আর ইরান ইরান বললে হবে না, লেবানন জ্বলছে, তার সঙ্গে আজারবাইজান, সেখানেও আক্রমণ হয়েছে। সেই সমস্ত মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ভারতের মতো দেশে যারা দুটো দেশের সঙ্গেই বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক যাদের ভালো, তারা কি পরিস্থিতি বা কি নেবে, অবস্থান নেবে, তাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক কি প্রভাব পড়বে বা তাদের কি রকম প্রতিক্রিয়া হবে সেটা। এবং বিশেষত যুদ্ধজাহাজ এখান থেকে মহড়া করে ফিরে যাওয়ার পরে পথে ধ্বংস হওয়া। এবং আজকে আমরা জানি যে ভারতে বিক্রম মিস্ত্রি, তিনি খামেনির মৃত্যুর একটা এতে প্রথম রেসপন্স ভারতের, তিনি শোক প্রস্তাবে করেছেন, সই করেছেন এবং জানিয়েছেন দেশের মধ্যে দু দেশের কূটনৈতিক স্তরে কথা হয়েছে। এই সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা কোন পথে পশ্চিম এশিয়া বা এই পরিস্থিতির দিকে আমরা স্যারের কাছ থেকে সবকিছু জানতে চাইবো। যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা পরেও যারা জয়েন করবেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্যারকেও স্বাগত জানাচ্ছি তার বক্তব্য, বক্তৃতা রাখার জন্য। নমস্কার স্যার। হ্যাঁ, দেখো, আমেরিকা এবং ইসরায়েল তারা যে ইরানের ওপর যে হামলা চালিয়েছে সেটা কিন্তু খুব অপ্রত্যাশিত নয়। এই কারণে যে আমেরিকা অনেকদিন ধরেই ইরানকে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তারা ইরানের জলপথে রণতরী পাঠিয়েছে অনেকদিন ধরে, এবং অনেকদিনই আমেরিকা বলে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা পারমাণবিক অস্ত্র তৈরির পথে অনেক ধাপ এগিয়ে গেছে। ফলে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটা আমেরিকা দেখবে, বা আমেরিকার সহযোগী দেশগুলো তারা দেখবে। এবং এই কারণে ইরানকে অনেকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। এছাড়া ইরানের যে এখন আর বর্তমান নেই, সেই মুহূর্তের যিনি শাসক ছিলেন খামেনি, যে কোনো কারণেই হোক আমেরিকার তাকে অপছন্দ হতে শুরু করে এবং খামেনিকে সরানোর একটা প্রচেষ্টা আমেরিকা করবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন। তিনি সরাসরি ঘোষণা করেছেন। অর্থাৎ দু তিনটি কারণ, একটা তো হচ্ছে পারমাণবিক অস্ত্র, আরেকটি হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ। এছাড়াও ইরান ক্রমশ পশ্চিম এশিয়ায় আমেরিকার যারা সহযোগী দেশগুলো, তাদেরকে ইরান কিন্তু কিছুটা অ্যান্টাগনাইজ করে ফেলেছিল, তাদের বিরুদ্ধচারণ করতে শুরু করে ইরান। এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরে আপনাদের মনে থাকতে পারে, ট্রাম্প কিন্তু পশ্চিম এশিয়ার একাধিক দেশে তিনি সফর করেছিলেন। সৌদি আরব, কাতার, ইউএই, যাতে এই দেশগুলোয় আমেরিকার সামরিক ঘাঁটি অনেকদিন ধরেই আছে, সেটা আরো যাতে মজবুত হয়। এবং এদের সাথে ট্রাম্প অনেক চুক্তি করেছেন, সামরিক চুক্তি।
ফলে ইরানকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া ট্রাম্প প্রশাসন অনেকদিন ধরেই করে আসছে। অর্থাৎ আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিলাম। হঠাৎ করে কেন ইরান ইসরায়েল আক্রমণ করলো, এরকম অনেকের প্রশ্ন, অনেকে আমাকে এরকম প্রশ্ন করছেন। কিন্তু এই আক্রমণটা হঠাৎ নয়, আক্রমণের প্রস্তুতি কিন্তু অনেকদিন ধরে চলছিল। এইবার এই আক্রমণের ফলে যে যুদ্ধ যেটা শুরু হলো, যেটা তোমরাও প্রারম্ভিক কথনে যেগুলো বলেছ, যে যুদ্ধ শুরু হলো তার রিপারকাশন বা তার প্রভাব, সেটা কিন্তু অনেকটা। সেই প্রভাব সুদূর প্রসারী প্রভাব হতে পারে। আমরা জানি যে পশ্চিম এশিয়া হচ্ছে সম্মিলিতভাবে তেলের বৃহত্তম ভাণ্ডার। পশ্চিম এশিয়ার যে দেশগুলো তেল সমৃদ্ধ, তাদের সবার তেল যদি একত্রিত করা যায়, তাহলে পশ্চিম এশিয়া হচ্ছে বিশ্বে তেলের বৃহত্তম ভাণ্ডার। এরকম একটা জায়গায় এই আক্রমণ, সেটা কিন্তু শুধুমাত্র ইরানকে আক্রমণ নয়, এটা কিন্তু তেল সরবরাহের ওপরেও একটা আঘাত। এবং ইরান বা পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ থেকে যারা তেল আমদানি করে, আমরাও তার মধ্যে আছি, ভারতবর্ষ, এই তেলের যোগান সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধের ফলে যে সংকট, বিশেষ করে তেলের, এবং অনেকে এরকমও অনুমান করছেন যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, এইসব নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। প্রথম কথা, তেলের যে সংকট, সেটা তো আমাদের অর্থনীতির ওপর, আমি ভারতবর্ষের কথাই মূলত বলছি, আমাদের অর্থনীতির ওপরে তার একটা গভীর প্রভাব পড়বে। কারণ আমরা যদি তেল আমদানি করতে না পারি, এটা অতীতেও হয়েছে, তাহলে আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের পরিবহন ব্যবস্থা, বাস, ট্যাক্সি, ট্রাক, যাতে আনাজপাতি সব আনা হয় বা অন্যান্য দ্রব্য আনা হয় অভ্যন্তরীণ ক্ষেত্রে, দেশের মধ্যে চলাচল করে, ফলে এইটার কিন্তু একটা সমস্যা সেটা হতে পারে। ফলে এই যে তেল সংকট, এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এর চেয়ে বড় কথা হচ্ছে যে ইরান একটি সার্বভৌম দেশ। সেই সার্বভৌম দেশের যিনি সর্বোচ্চ নেতা, তার প্রতি জনগণের অসন্তোষ থাকতে পারে, তার প্রতি জনগণের রাগ থাকতে পারে। সে নিয়ে আমরা দেখেওছি, ইরানে আন্দোলন হয়েছে। কিন্তু তাকে সরানোর দায়িত্ব কিন্তু জনগণ। ফলে সব মিলিয়ে, সব দিক থেকে বিচার করলে, এই আক্রমণটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা প্রয়োজনীয়, সেটাও ভাবতে হবে। আমরা বিভিন্ন দিক বিচার করব, কতটা যুক্তিসঙ্গত, কতটা প্রয়োজনীয় ছিল, সেটা ভাবতে হবে। আর আরেকটা কথা, আমেরিকাও যেমন দীর্ঘদিন ধরে প্রস্তুত হচ্ছিল, ইরান জানতো যে আমেরিকা অ্যাটাক করবে, আক্রমণ করবে। ইরানও কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, সেটা আমরা এখন বুঝতে পারছি। ইরান যেভাবে প্রত্যাঘাত করছে, তাতে বোঝা যাচ্ছে যে ইরানের প্রস্তুতি ছিল। আজকে অনেক সংবাদ মাধ্যম আজকাল
সেই খবরগুলো দিচ্ছে। ফলে যেটা হয় সেটা হলো যে এই যুদ্ধ কিন্তু অনেকটা ছড়িয়ে পড়ে। অর্থাৎ ইরান, আমরা জানি পশ্চিম এশিয়ায় যারা আমেরিকার সহযোগী দেশ তাদেরকেও ইরান অ্যাটাক করেছে। এমনকি কাতার, সৌদি আরব, ইউএই, ইসরায়েল তো আছে। সেই দেশগুলোতে ইরান আক্রমণ চালিয়েছে। আবার আমেরিকাও ইরানের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমেরিকা ভারত মহাসাগর, শ্রীলঙ্কা গলের কাছে, শ্রীলঙ্কা উপকূলে আমরা দেখেছি একটা টর্নেডো আক্রমণ করেছে একটি জাহাজের ওপর। এই টর্নেডো আক্রমণটা মনে করা হচ্ছে সাবমেরিন থেকে করা হয়েছে, এবং এই টর্নেডো আক্রমণ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, টর্পেডো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জাতীয় আক্রমণ এই প্রথম। ফলে আমেরিকাও কিন্তু প্রবলভাবে সে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমনকি নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, যে ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, সেরকম ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সে পরীক্ষা করেছে খুব সম্প্রতি, গতকাল। ফলে আমেরিকাও কিন্তু একেবারে অল আউট, যাকে বলে অল আউট গেছে। এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যুদ্ধ কি তাহলে আরো ছড়িয়ে পড়বে? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আমরা যাচ্ছি? আমরা যদি দেখি যে পৃথিবী কি তাহলে আড়াআড়ি ভাগ হয়ে গেছে, ভারতের অবস্থানই বা কি হতে পারে? এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। এখন আমরা যদি দেখি যে আমেরিকার পেছনে কারা আছে, আমেরিকার সাথে ইসরায়েল আছে, আমেরিকার সাথে পশ্চিম এশিয়ার অনেক দেশ আছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারা আমেরিকাকে সমর্থন জানিয়েছে। আমি কিছুদিন আগে একটি টিভি চ্যানেলকে বলেছি যে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানির ক্ষেত্রে যেটা উভয় সংকট, সেটা হলো যে এরা অনেক ক্ষেত্রে স্বাধীন একটা নীতি নিয়ে চলতে চায়, কিন্তু আমেরিকার প্রভাব কাটিয়ে উঠতে পারে না। যেমন ব্রিটেনের অবস্থান যদি আমরা দেখি, ব্রিটেন বলছে যে আমরা সরাসরি যুদ্ধে জড়াবো না। ইরাক থেকে আমরা শিক্ষা নিয়েছি, ইরাক আক্রমণ থেকে আমরা সরাসরি যুদ্ধে জড়াবো না, কিন্তু আমি আমার সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেব। ফ্রান্সেরও বক্তব্য প্রায় তাই। ফলে যেটা হচ্ছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারা কিন্তু আমেরিকাকে সমর্থন দেয়। আবার অন্য একটি দেশ, ছোট দেশ, অত উন্নত অর্থনীতি নয় ইউরোপের তুলনায়, স্পেন, স্পেন কিন্তু তার স্বাতন্ত্র্য বজায় রাখছে। স্পেন বলছে যে আমি কিন্তু মনে করি যে এই যুদ্ধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে এই যুদ্ধের মাধ্যমে, এবং এই যুদ্ধ কিন্তু অপ্রত্যাশিত, একপেশে। ফলে আমি আমেরিকাকে আমার সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেব না। ট্রাম্প বলছেন, ট্রাম্প যেরকম বলে থাকেন অনেক ক্ষেত্রে, ট্রাম্প বলছেন যে আমি চাইলে আমি জোর করে এই সামরিক ঘাঁটি কিন্তু নিয়ে নিতে পারি, স্পেনের সামরিক ঘাঁটি আমি ব্যবহার করতে পারি, আমার সে ক্ষমতা আছে। তাহলে এই যে অবস্থা, তাহলে আমরা দেখছি এবং সাইপ্রাসে হঠাৎ করে একটা অ্যাটাক হয়েছে। কারা করেছে এখনো খুব পরিষ্কার নয়, কেউ কেউ নানা রকম সন্দেহ করছে, কিন্তু সাইপ্রাসের অ্যাটাক যে ইরান করেনি সেটা অনেকটা পরিষ্কার হয়েছে, আগামী দিনে হয়তো আরো পরিষ্কার হবে। তাহলে সাইপ্রাসে অ্যাটাক করলো কি? সাইপ্রাস আমরা জানি ভূমধ্যসাগরীয় একটি দেশ, ভূমধ্যসাগর অঞ্চলে, এবং একটি মোটামুটি মাঝারি অর্থনীতির একটি দেশ।
তাহলে এই সাইপ্রাসে অ্যাটাক করলো কে? এখন সাইপ্রাসের সাথে তুরস্কের সম্পর্ক দীর্ঘদিন ভালো নয়। অনেকে অনুমান করছে, এটাকে সঠিকভাবে এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তাহলে কি তুরস্ককে দিয়ে সাইপ্রাসে কিছু ঘটানো হলো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধটা কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ছে। আমি একটু আগে ভারত মহাসাগরের কথা বলছিলাম। শ্রীলঙ্কার গল উপকূলে একটি ইরানিয়ান জাহাজ, সেটা ডুবে গেছে, অনেক নাবিক নিখোঁজ। সেই জাহাজ ভারতে সামরিক মহড়ার জন্য এসেছিল এবং ভারত থেকে সে সামরিক মহড়া সেরে ফিরছিল। যদি আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেই জাহাজটি কিন্তু ছিল আন্তর্জাতিক জলসীমায়, অর্থাৎ ভারতের উপকূল সে ছাড়িয়ে বেরিয়ে গেছে। সে এমনকি শ্রীলঙ্কার উপকূলের মধ্যেও ছিল না, সে আন্তর্জাতিক জলসীমায় ছিল। গল উপকূল থেকে সে 40 নটিক্যাল মাইল দূরে ছিল এবং তাকে আমেরিকান সাবমেরিন থেকে তার উপর আঘাত আনা হয়েছে। জাহাজটি ডুবে গেছে। অনেক নাবিক হয়তো জাহাজের সাথে সাথেই তারা অতলে তলিয়ে যেতে পারেন, তারা এখনো নিখোঁজ। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা, অত্যন্ত দুঃখজনক। তাহলে আমরা দেখছি আমাদের দরজায়, আমাদের দোরগোড়ায় যুদ্ধ এসে পড়েছে। শ্রীলঙ্কা তো আমাদের খুবই কাছে, একেবারে প্রতিবেশী। শ্রীলঙ্কা থেকে ভারতের দূরত্ব সমুদ্রপথে খুবই নিকট, মানে ফলে শ্রীলঙ্কার কাছাকাছি যদি এরকম অ্যাটাক হয়, অনেকে যেটা অনুমান করছেন, এমনকি সমাজ মাধ্যমে তো আমরা নানা রকম চর্চা টর্চা দেখি, তাতেও অনেকে মনে করছেন তাহলে কি ভারতের উপকূলগুলো সেফ, আমাদের কোস্ট লাইন কি সেফ? তাহলে ইন্ডিয়ান ওশানে আমরা কি অবস্থায় আছি, ভারত মহাসাগরে? এই প্রশ্নগুলো এই আক্রমণটা তুলে দিয়েছে। আমরা জানি আমাদের নৌ সেনা, আমাদের নৌবাহিনীকে অনেক আধুনিকীকরণ করা হয়েছে, মডার্নাইজ করা হয়েছে, অনেক উন্নত, অনেক অস্ত্রশস্ত্র তার সঙ্গে যোগ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। এবার আমরা আর দুটো বৃহৎ শক্তি চীন বা রাশিয়ার অবস্থানটা একটু দেখি। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় কোটান, তাহলে কিন্তু চীন বা রাশিয়ার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা একটু চীনের অবস্থানটা দেখি, আমরা রাশিয়াতে আসব। চীন প্রথমে বেশ কিছুদিন নীরব ছিল। যুদ্ধের 3 দিন মতো চীন সেইভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। চতুর্থ দিনে আমার যতদূর মনে পড়ছে, চীন, চীনের বিদেশমন্ত্রী ইসরায়েলের বিদেশমন্ত্রীকে ফোন করেন, অন্য অনেক দেশকেও ফোন করেছেন চীনের বিদেশ। ফোন করে উনি বলেন যে চীন কিন্তু চায় না এই যুদ্ধ চলুক, এবং চীন ইরানের সাথে, এইটা মনে রাখতে হবে, চীন ইরানের সাথে একত্রে পারমাণবিক অস্ত্র নিরোধের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। অর্থাৎ পারমাণবিক নিরস্ত্রীকরণ, সেটা চালাচ্ছে কে? চীন আর ইরান। এটা চীনের বিদেশমন্ত্রী ফোন করে বলছেন ইসরায়েলের বিদেশমন্ত্রীকে। এরকম অবস্থায় ইরানের ওপর যে অভিযোগ, যে অ্যালিগেশন, যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এর কোনো যৌক্তিকতা নেই, এখন এইটা বন্ধ করা হোক। এখন ইসরায়েলের বিদেশমন্ত্রীকে এরকম ফোনটাকে অনেকে মনে করছেন একটা ওয়ার্নিং, একটা কশন। ইসরায়েলের বিদেশমন্ত্রীকে জানানো হলো যে চীন এটা পছন্দ করছে না, একটা কশন দেওয়া হচ্ছে।
এরকম অনেকে মনে করছে। অর্থাৎ চীন কিন্তু তার নীরবতা ভেঙে চীন কিন্তু এগিয়ে এসেছে এবং ইরানের পক্ষে কথা বলছে। ইরানের পক্ষে কোনটা? যে ইরান পারমাণবিক অস্ত্র সংযমের কথা বলে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বলে না। তাহলে চীন কিন্তু ইরানের সাথে আছে, অন্তত সেটুকু বোঝা যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে চীন পশ্চিম এশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আনে এবং হরমুজ প্রণালী তাতে কোনো সংকট দেখা দিলে চীনের অর্থনীতিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। চীন সেটা চাইবে। এবার আমরা দেখি রাশিয়া, অর্থাৎ চীন কিন্তু ইরানের পাশে আছে, এরকমটাই এই ফোন আলাপ চীনের বিদেশমন্ত্রী এবং ইসরায়েলের বিদেশমন্ত্রীর যে ফোনে কথাবার্তা তা থেকে এটা পরিষ্কার। এবার আমরা রাশিয়ার অবস্থানটা দেখি। রাশিয়া অনেকদিন ধরে ইরানের সাথে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন জড়িয়ে আছে আমরা জানি। ফলে রাশিয়া এখন সামরিকভাবে কতটা হস্তক্ষেপ করতে পারবে সেটা একটা প্রশ্ন ছিল। এছাড়াও রাশিয়ার অর্থনীতি খুব একটা ভালো জায়গায় নেই। তার কারণ অবশ্যই ইউক্রেন যুদ্ধ। এছাড়া রাশিয়ায় যে পরিবর্তন ঘটেছিল 1991 সালে, তারপর থেকে রাশিয়ার অর্থনীতি কিন্তু খুব প্রবলভাবে মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু রাশিয়া, আমরা দেখেছি পুতিনও কিন্তু অনেকবারই বলেছেন যে রাশিয়া তারা কিন্তু তার বন্ধু দেশগুলো তেল সরবরাহ করে, ভারত তার মধ্যে আছে। অর্থাৎ যদি পশ্চিম এশিয়ায় কোনো তেলের সংকট হয়, রাশিয়া ভারতকে তেল সরবরাহ করবে এবং রাশিয়ার অনেক তৈলবাহী জাহাজ ভারতের উপকূলের আশেপাশে আছে। তাহলে রাশিয়া এই যে স্ট্যান্ডটা নিচ্ছে, এটা কিন্তু আমেরিকার যে স্ট্যান্ড তার পাল্টা। অর্থাৎ তুমি যদি যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় অশান্তি সৃষ্টি করো, তাহলে আমি আমার বন্ধু দেশগুলোকে তেল দিতে, তেল সরবরাহ করতে আমি প্রস্তুত। ফলে এখন কথা হচ্ছে এখানে আমেরিকার একটা ভূমিকা। ভারত রাশিয়ার তেল আমদানি রপ্তানিতে আমরা জানি আমেরিকা এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে, শুল্ক চাপিয়েছিল আমরা রাশিয়ার থেকে তেল কিনতাম বলে। এবং তাহলে কি আমেরিকা আবার রাশিয়া যদি ভারতকে তেল দেয়, তেল সরবরাহ করে, তাহলে কি আমেরিকা আবার ক্ষুণ্ণ হবে, বিরক্ত হবে? আমেরিকা কি আবার নতুন করে শুল্ক চাপাবে? এই প্রশ্নগুলো আসছে। কিন্তু ভারতের, আমরা জানি, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের নিয়ে একটু নাড়াচাড়া করি, তোমরাও অনেকে করো এবং এখানে শ্রোতা যারা আছেন অনেকেই হয়তো করেন, আমরা জানি যে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি কিন্তু সবসময় চলে। অর্থাৎ ডিপ্লোমেসিতে, কূটনীতিতে সবকিছু পরিষ্কার করে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার থাকে না। কূটনীতিতে অনেক কিছুই গোপন রাখা। এখন ভারত রাশিয়া তেল, রাশিয়া থেকে ভারত তেল কতটা নেবে বা কিভাবে নেবে, সেটা কিন্তু এই অনেক ক্ষেত্রেই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে সেটা সংগঠিত হতে পারে।
অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সাউথ ব্লক থেকে, ভারতের বিদেশ মন্ত্রক থেকে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে আমেরিকাকে এটা বোঝানো সম্ভব যে ভারতের অভ্যন্তরীণ বাজারে তেলের চাহিদা বিপুল। সেই তেলের আমরা যদি বাজার দরে কিনে তাহলে অসুবিধে কোথায়, এটা হতে পারে। এটা হতে পারে। ফলে যেহেতু আমাদের তেল তো লাগবেই, তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম যে সামগ্রী, সেটা কিন্তু আমরা রাশিয়ার থেকে নিতে পারি। পূর্ব আফ্রিকার কিছু দেশ আছে। আরেকটা পথ আছে, হরমুজ প্রণালী যদি একেবারেই বন্ধ হয়ে যায়, আমরা জানি ইরান বলেছে সে চীন এবং রাশিয়ার জাহাজ ছাড়া কাউকে অ্যালাউ করবে না। ভারতমুখী যে জাহাজগুলো সেগুলো দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালীর কাছে। একটা বিকল্প রাস্তা আছে। আর তোমরা যদি জিওগ্রাফির দিকে নজর দাও তাহলে দেখবে সৌদি আরবের যে পশ্চিম উপকূল, সেই পশ্চিম উপকূলে জেড্ডা বন্দর, জেড্ডা বন্দর থেকে রেড সি হয়ে, লোহিত সাগর হয়ে, এডেন উপসাগর হয়ে, আরব সাগর দিয়ে গুজরাট বা মহারাষ্ট্র উপকূলে মুম্বাইয়ে পৌঁছানো যায়। সেটা একটু ঘুরপথ, হরমুজের মতো অত কাছে নয়, কিন্তু সেটাও সম্ভব। এবং রাশিয়া থেকে আমরা যখন তেল আনি, আমরা সুয়েজ ক্যানেল দিয়ে, ওই রেড সি, লোহিত সাগর দিয়ে, এইভাবেই কিন্তু রাশিয়া থেকে তেল ঢোকে। মূলত হরমুজ প্রণালী দিয়েও ঢুকতো, কিন্তু মূলত ইউরোপ থেকে যেহেতু সুয়েজ ক্যানেল দিয়ে, রেড সি দিয়ে ঢোকা সম্ভব, সেটা বেশি, সেই রুটটা বেশি ব্যবহার করা হয়। তাহলে রাশিয়ার থেকেও যদি ধরা যাক কোটান আমরা তেল নিতে না পারি, ধরা যাক, এটা একেবারেই হাইপোথেটিক্যাল, তাহলে আমরা যেটা করতে পারি, সৌদি আরব থেকে তেলের আমদানিটা আরো বাড়িয়ে দিতে পারি। সৌদি আরব থেকে আমরা অনেক তেল নিই, ইতিমধ্যেই নিই, আর সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তাহলে সৌদি আরবের থেকে আমরা কিন্তু ওই জেড্ডা বন্দর দিয়ে মুম্বাই বন্দর অব্দি বা গুজরাটের কোনো বন্দর অব্দি আমরা তেল নিয়ে আসতে পারি। এটা হতে পারে। আরেকটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, ভারতের তো বন্ধু ইরান ও ইসরায়েল, ভারতের বন্ধু সৌদি আরবিয়া, ভারতের বন্ধু ইউএই, সংযুক্ত আরব আমিরাত। তাহলে ভারত কোন পক্ষে থাকবে, ভারত কোন দিকে যাবে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমও বলছে যে ইরানকে একেবারে ছুড়ে ফেলে দেওয়া কি ঠিক হবে? আবার ইসরায়েলের সঙ্গে আমাদের এখন যে সামরিক যে যোগাযোগ, সামরিক বিভিন্ন যে চুক্তি, তাতে আমরা ইসরায়েলকে সরিয়ে রাখতে পারবো না দূরে। দেখুন, বাস্তবটাকে মেনে নিতে হবে। আমি অনেক সংবাদ মাধ্যমকে বলেছি, টিভি সংবাদপত্রের ইন্টারভিউতে বলেছি যে বাস্তবকে মেনে নিতে হবে। বাস্তবটা কি? বাস্তব হলো ইসরায়েলের সাথে এখন আমাদের বন্ধুত্ব যথেষ্ট দৃঢ়। এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। রাতারাতি আমরা ইসরায়েলকে ব্ল্যাকলিস্টেড করতে পারবো না, এটাই বাস্তব। আবার ইরানের সঙ্গেও আমাদের পুরনো বন্ধুত্ব। ইরান থেকে আমরা একটা সময় অনেক তেল নিয়েছি। এখন যদিও ধীরে ধীরে গত 10 বছরে ইরান থেকে আমরা তেলের আমদানি প্রায় শূন্যে এনে ফেলেছি। এবং ইরানের যে খামেনি প্রশাসন, তারা যে খুব ভারতের প্রতি খুব প্রসন্ন ছিলেন তাও নয়। এগুলো বাস্তব। ফলে কূটনীতি আবেগ দিয়ে চলে না, আন্তর্জাতিক রাজনীতি আবেগের ওপর নির্ভরশীল নয়, এই কথাটা মনে রাখতে হবে। আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, সে কিন্তু বাস্তবের ওপর দাঁড়িয়ে থাকে, কল্পনার ওপর দাঁড়িয়ে থাকে না। তাহলে
বাস্তব হলো ইসরায়েলের সাথে আমাদের এখন যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাস্তব হলো ইউএইর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাস্তব হলো সৌদি আরবিয়ার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি এদের নাম করলাম, ইউএইর মধ্যে আবার 7টি দেশ আছে, তোমরা অনেকেই জানো। আমি এদের নাম করলাম এই জন্য যে এরা এখন ইরানের বিরুদ্ধে, এবং পশ্চিম এশিয়ার আরো অনেক দেশ ইরানের বিরুদ্ধে। তাহলে আমরা কোন দিকে থাকবো? এক্ষেত্রে আমার একটা উত্তর, আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমিটা বজায় রাখতে হবে। চিন্তার স্বাধীনতা, কৌশলের স্বাধীনতা, স্ট্র্যাটেজিক অটোনমি যেটা যাকে আমরা বলে থাকি, সেটাকে বজায় রাখতে হবে। আমরা বাস্তবকে অস্বীকার করে ইসরায়েলকে ব্ল্যাকলিস্টেড করতে পারবো না। আমরা পশ্চিম এশিয়ার অন্য দেশগুলো থেকে দূরে সরে যেতে পারবো না। আবার ইরানের সঙ্গে আমাদের অনেক দিনের বন্ধুত্ব। আমরা চাবাহার পোর্ট ইরানের করেছিলাম, অনেক বিপুল বিনিয়োগ ছিল, যদিও আমার কাছে যা খবর চাবাহার থেকে আমরা অনেকটাই সরে এসেছি, উইথড্র করে নিয়েছি অনেকটা। তাহলে আবার ইরানকে আমরা, ধরা যাক আবার হাইপোথেটিক্যালি যে ইরানকে আমরা অ্যান্টাগনাইজ করলাম, তাতে কিন্তু চীন রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ধাক্কা খেতে পারে। কেন? এরা এখন অব্দি ইরানের পেছনে আছে। আবার চীনকে আমরা অস্বীকার করতে পারবো না, সেটাও বাস্তব। চীন আমাদের নিকটতম শক্তিশালী প্রতিবেশী। চীনকে আমরা অস্বীকার করতে পারবো না, আমাদের পছন্দ হোক না হোক। চীনের যে অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি এবং অন্যান্য সামরিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে যে অগ্রগতি, তাকে আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে ইরানকে আমরা যদি অ্যান্টাগনাইজ করি, আমরা কিন্তু সাথে সাথে এই ঝুঁকিটা থাকবে যে আমরা চীনকে অ্যান্টাগনাইজ করে ফেলতে পারি। আমরা আমাদের আরেক পুরনো বন্ধু রাশিয়া, ভীষণ পুরনো বন্ধু, দুর্দিনে আমাদের পাশে থেকেছে বরাবর, সেই রাশিয়াকে আমরা অ্যান্টাগনাইজ করতে পারি। সেই জন্যই আমি যেটা সবসময় বলি যে আমাদের কিন্তু একটা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমরা যাই করি না কেন, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা ওপেন ডিপ্লোমেসিতে আমরা যাই করি না কেন, আমরা আমেরিকার সঙ্গেও বন্ধুত্ব রাখতে পারি, আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, চীনের সাথে বন্ধুত্ব রাখতে পারি। অনেক সংবাদ মাধ্যম আমাকে জিজ্ঞাসা করে যে ভারতের কূটনীতি কি একটু স্লো হয়ে গেছে, রেসপন্স কি একটু স্লো হয়ে গেছে? তো আমি বললাম যে দেখো, কূটনীতিতে দু রকম খেলা হয়। ক্রিকেটের উদাহরণ দিয়েই আমি বললাম যে একটা হচ্ছে টেস্ট ম্যাচ, ধীরে খেলো, ধীরে খেলো, সেটাও কূটনীতির অঙ্গ। চট করে সবকিছুতে রিয়াকশন দেওয়ার দরকার নেই। আর আরেকটা খেলাও কখনো কখনো হয়, সেটা হলো টি-20, যে আমাকে একটু ঝোড়ো খেলতে হবে, ঝোড়ো ইনিংস, সেটা প্রয়োজন ভিত্তিক। কিন্তু কূটনীতিতে বেশিরভাগ সময় কিন্তু টেস্ট ম্যাচ হয়, স্লো। হঠাৎ কালকেই কিছু ঘটে গেল, আজকেই আমি ঝাঁপিয়ে পড়লাম, এরকমটা কূটনীতিতে হয় না। এটা পাড়ার রাজনীতিতে হতে পারে, এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লোকাল রাজনীতিতে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটু দেখতে হয় পরিস্থিতি। আরেকটা কথা, সেটা হচ্ছে যে যে দেশগুলো ধীরে ধীরে শক্তি অর্জন করে ফেলে আন্তর্জাতিক রাজনীতিতে, তাদের পাশে কিন্তু সকলে থাকতে চায়। এটা খুব বাস্তব, এটাও বাস্তব, দুঃখের হলেও সত্যি। একটা সময় আমরা দেখেছি যখন দীর্ঘদিন ব্যালেন্স অফ পাওয়ার ছিল, প্রায় 300 বছর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যালেন্স অফ পাওয়ার ছিল, শক্তির ভারসাম্য।
তখন ইউরোপের পাশে সবাই ছিল উইলি নিলি, ইচ্ছায় বা অনিচ্ছায়। ইউরোপের বিভিন্ন দেশ তখন তারা তারা দাপট দেখিয়েছে। আবার ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পাশে প্রচুর দেশ, আমেরিকার পাশে প্রচুর দেশ, সেটা আমরা দেখেছি। এখন আবার আমেরিকা যেহেতু মনে করা হচ্ছে এখন অব্দি সবচেয়ে শক্তিশালী কোট আনকোট, আমেরিকার পাশে অনেক দেশ থাকছে, আবার চীনের পাশে অনেক দেশ থাকছে, রাশিয়ার পাশে অনেক দেশ থাকছে। তাহলে ভারত কি করবে এই প্রশ্নের আমার কাছে অন্তত উত্তর, আমি যেটা মনে করি, ভারতকে তার স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে হবে, চিন্তার স্বাধীনতা বজায় রাখতে হবে, কারোর দ্বারা আমরা প্রভাবিত হব না, হলেও সেটা সাময়িক, আমাদের জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট, সেটা কিন্তু আমাদের সর্বাগ্রে দেখতে হবে। বিদেশ নীতিতে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশ নীতি বা কূটনীতি সে কিন্তু জাতীয় স্বার্থকে কেন্দ্র করে আবর্তিত হয়। ফলে আমার জাতীয় স্বার্থ আমার কাছে সবচেয়ে প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে, সেটার উত্তর আমি শুরুতেই কিছুটা আলোচনা করেছি, যে তৃতীয় বিশ্বযুদ্ধ তখনই হবে যখন রাশিয়া বা চীন সক্রিয়ভাবে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। চীন রাশিয়া অনেক হুমকি দিচ্ছে, ভার্বাল মৌখিকভাবে অনেক হুমকি দিচ্ছে, কিন্তু চীনের সেই হুমকি যদি পারমাণবিক হুমকি না হয়, তাহলে কিন্তু আমেরিকা খুব একটা সংযত হবে। রাশিয়ার সেই হুমকি যদি পারমাণবিক হুমকি না হয়, তাহলে আমেরিকা খুব একটা সংযত হবে না। ফলে এখন অব্দি যা পরিস্থিতি, তাতে যুদ্ধ পশ্চিম এশিয়ায় থাকবে, আরো কিছুদিন থাকবে। ইরানও প্রস্তুতি নিয়ে প্রত্যাঘাত করছে, এবং আমরা জানি না, এটাও ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, ইরান কার কার থেকে সাহায্য পাচ্ছে সেটাও গোপন। ইরানকে কি চীন অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে? এই প্রশ্নগুলো আজকে উঠছে। ইরানকে কি রাশিয়া অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে? ইরানকে কি বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, যাদের কোট আনকোট যাদের আমরা জঙ্গি গোষ্ঠী বলি পশ্চিম এশিয়া, তারা কি ইরানকে সাহায্য করছে? যেমন হিজবুল্লাহ ইতিমধ্যেই তারা বলেছে আমরা আছি ইরানের পাশে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। ফলে আমার যেটা মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ কালকেই লেগে যাবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো অদূর ভবিষ্যতে হবে না, বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা গড়াচ্ছি, যদি না চীন এবং রাশিয়া কোন রকম পারমাণবিক হুঁশিয়ারি বা হুমকি না দেয়। তাহলে আমেরিকা কিন্তু খুব একটা সংযত হবে না। আবার ইরানও এখন দুপক্ষই কিন্তু অনড়, ইরানও অনড় এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে, আবার আমেরিকা ইসরায়েল তারাও অনড়। ফলে যুদ্ধ চলবে। ট্রাম্প শুরুতেই বলেছিলেন 4 সপ্তাহ যুদ্ধ করব, 4 সপ্তাহ মানে 1 মাস, সেটা ট্রাম্প ঘোষণা। আর আজকে আবার আরেকটা বিষয় ঘটেছে যেটা ট্রাম্পকে আরো উৎসাহিত করবে। সেনেটে ট্রাম্প ভোটাভুটিতে জিতেছেন, অর্থাৎ ট্রাম্পের এই যুদ্ধের পক্ষে সেনেট রায় দিয়েছে। আমরা জানি সেনেট খুব শক্তিশালী একটা কক্ষ বিদেশ নীতির ক্ষেত্রে। ফলে ট্রাম্প আরো উৎসাহিত বোধ করবে। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ গড়াবে, হয়তো আশেপাশে ছড়িয়ে পড়বে। পশ্চিম এশিয়া সংলগ্ন যে ইউরোপ, ভূমধ্যসাগর সংলগ্ন, সেখানে ছড়িয়ে পড়তে পারে। অতর্কিত আক্রমণ হবে, যেটা সাইপ্রাসে হয়েছে, স্পেনে হতে পারে। কিন্তু এখনই আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ যে ঘটে যাবে কাল বা পরশু, সেরকমটা আমি মনে করছি না। আর ভারতের ক্ষেত্রে
ভারতকে তার জাতীয় স্বার্থ রক্ষা করে, স্ট্র্যাটেজিক অটোনমি রক্ষা করে এগোতে হবে যতটা সম্ভব। আমি এখানেই শেষ করব। আমি আশা করি প্রারম্ভিক কথনে তোমরা যা যা বলেছিলে আমি সেগুলো আলোচনা করতে পেরেছি বলে আমি আমি আশা করি। এবার তোমাদের ওপরে আমি আবার ছেড়ে দিই। ধন্যবাদ স্যারকে। বিস্তারিতভাবে এই সমসাময়িক যে সংকট, ইসরায়েল, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ চলছে, তার ডায়নামিক্সগুলোকে তুলে ধরা এবং এই যুদ্ধের রিপারকাশন এবং ভারতের জাতীয় স্বার্থ, কূটনীতি, বিদেশ নীতি এর সমসাময়িক যে নুয়ান্সড যে বিষয়গুলো, সেগুলোকে স্যার ডিপলি আলোচনা করলেন এবং তিনি বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, যতক্ষণ না পর্যন্ত এই মেজর পাওয়ার অর্থাৎ রাশিয়া, চায়না এরা ডিরেক্টলি আমেরিকার সাথে এঙ্গেজ করছে। তো আজকে আমরা এই সময় পর্বগুলো যখন আমরা দেখছি তখন আমাদের মনে পড়ে যায় যে স্যামুয়েল পি হান্টিংটনের কথা, যে উনি তো আগেই বলেছিলেন যে সভ্যতার মধ্যে একটা সংঘাত অনিবার্য। আজকে আমরা ডোনাল্ড ট্রাম্প নাকি খবরে খবরে বিভিন্ন চ্যানেল থেকে আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প তাদের সেনাবাহিনীকে বলছেন যে এই যুদ্ধের পর নাকি জেসাস নাকি প্রকট হবেন। সুতরাং একটা রিলিজিয়ান অ্যাসপেক্টটা কিন্তু এই জায়গাটায় একটা বড় ভূমিকা প্লে করছে। তো এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা এই ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে যুদ্ধে অনিবার্যভাবে জেতার জন্য, যেখানে এর অপোজিট সাইডে রয়েছে সিয়া সিয়া সম্প্রদায়ের যে মুসলিম যে সেক্ট। তো সেই ক্লারিক্স দ্বারা ইরান পরিচালিত হয় এবং পরিচালিত হচ্ছে, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যে তার যে খামেনির মৃত্যুর পর তার যে উত্তরসূরি, সেটা হচ্ছেন তার পরিবারেরই একজন পুত্র, যেটা যেটা আবার অ্যান্টাগোনাইজড করে যে 1979-এর যে বিপ্লব হয়েছিল সেখানে তো বলা হয়েছিল যে রাজতন্ত্র অর্থাৎ পরিবারের ভিত্তিতে কিন্তু কোনোদিন আর এই রাজনীতি পরিচালনা হবে না ইরানে। কিন্তু সেটাকেই আবার উপেক্ষা করে পুত্রকেই আবার শাসন ক্ষমতায় ফিরিয়ে এনে সেখানেও আবার ক্ষমতাটাকে পরিচালনা করার কিন্তু একটা কৌশল কিন্তু ইরান অবলম্বন করছে, এবং ইরান বারবার বলছে যে আমরা রেজিলিয়েন্ট। এবং এই জায়গায় ভারতেরও বিভিন্ন যে দিক, অর্থাৎ ভারত ভারত আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে হরমুজ প্রণালীতে যে আক্রমণ ঘটেছে সেখানেও ভারতের 3 জন নাবিক নিহত হয়েছে। তো সেখানেও ভারতের কিন্তু একটা স্বার্থ কিন্তু সেখানে জড়িয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সংকট কিন্তু ঘনীভূত হচ্ছে। এবং সুদূর প্রসারী যে সিনারিও, তাতে কিন্তু আমার মনে হয় না যে 4 সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের কোনো সমাধান করতে পারবে। কারণ আমরা জানি যে যুদ্ধের সূচনা যে কেউ করতে পারে, যখন করতে পারে, কিন্তু যুদ্ধ যে কখন শেষ হবে তার কিন্তু জলজান্ত উদাহরণ আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু এখনো চলছে। তো এই দিকটা একটা যে আনসার্টেনটি ফেজ, এবং সব থেকে বড় কথা কোভিড পরবর্তী পর্যায়ে আমরা তো দেখতে পাচ্ছি গাজায় আক্রমণ, আমরা দেখলাম রাশিয়া ইউক্রেনের মধ্যে যে সংঘাত সেটাও চলছে, এবং নতুন সংযোজন হলো আজকে এই ইসরায়েল বনাম এই পাশ্চাত্য শক্তি অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ। এবং আমার জানতে ইচ্ছে করে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো 80 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশনস অকেজ হয়ে পড়ে রয়েছে। কোল্ড ওয়ারে আমরা বলতাম যে ইউনাইটেড নেশনস একটা প্যারালিসিস বডি হিসাবে কাজ করেছে, এবং আশা করা হচ্ছিল যে কোল্ড ওয়ার শেষের পর হয়তো
স্টেবল হবে এবং ইউনাইটেড নেশনস এফেক্টিভলি কাজ করবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশনস কিন্তু ওই একই যে পর্যায়ে যেটা ছিল সেই পর্যায়ে সে রয়েছে। সে কোনোভাবে ওই আর্টিকেল 51-এর দোহাই দিয়ে সেলফ ডিফেন্স এবং সেলফ ডিফেন্সের যথেষ্ট পরিমাণের বলা যেতে পারে যে আহ, অপব্যবহার করে, হ্যাঁ, যেমন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মাদুরোকে যেমন তুললেন এবং সেখানে বললেন নাকি আহ, এই যে গাঁজা মাফিয়া অর্থাৎ যে ন্যার্কো মাফিয়া তাদের দ্বারা নাকি তিনি পরিচালিত হচ্ছেন। সুতরাং সেই স্বার্থে সেই স্বার্থটা আমেরিকার বিহিত, সুতরাং সে তুলে নিতেই পারে কোন একটা রাষ্ট্রপ্রধানকে। এই যে আর্টিকেল 51-এর এত যে অপব্যবহার করা হচ্ছে এবং বৃহৎ ক্ষমতারা তারা পারে এইসব কাজগুলো করতে, এবং সেইখানে দাঁড়িয়ে এই ইউনাইটেড নেশনসের আজকে রেলিভেন্সটা কি? তাহলে কি কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস দরকার? এবং সেই বিষয়টা যদি স্যার একটু যদি আলোকপাত করতেন তাহলে একটু ভালো হতো। দেখো, একদম ঠিক বলেছো যে ইউনাইটেড নেশনস এর কার্যকারিতা নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছে, এবং এটা ঠিক আজকে বিশ্বের ক্ষমতার যে বিন্যাস তাতে কিন্তু ইউনাইটেড নেশনস এর স্ট্রাকচারাল চেঞ্জ খুব প্রয়োজন। এটা নিয়ে আমি সামান্য একটু লেখালেখিও করেছি অনেক আগে থেকেই। এই কারণে যে স্ট্রাকচার আজকে আমরা যদি সিকিউরিটি কাউন্সিলের দিকে তাকাই, সিকিউরিটি কাউন্সিলে যে ভিটো পাওয়ার যে 5টি দেশকে দেওয়া হয়েছিল, তখন তার পেছনে আন্ডারলাইন যে লজিকটা ছিল যে এই 5টা দেশ বৃহৎ শক্তি, এদেরকে ভিটো পাওয়ার দিলে একটা ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। কিন্তু আজকে এই 5টা দেশের মধ্যে অন্তত 2টি দেশ সেই ক্ষমতার সেই জায়গায় নেই। সেই 2টি দেশ হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স। ব্রিটেন এবং ফ্রান্স তারা কিন্তু ক্ষমতার নিরিখে অনেক নিচে চলে গেছে, সব দিক থেকে। অর্থনৈতিক ক্ষমতা বলো, রাজনৈতিক ক্ষমতা বলো, প্রভাব বিস্তারের যে ক্ষমতা, যেটা আন্তর্জাতিক রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, সেই দিকে যদি বলো, সব দিক থেকেই তারা নিম্নগামী। পাশাপাশি উঠে এসেছে বেশ কিছু দেশ যাদেরকে সিকিউরিটি কাউন্সিলে অন্তর্ভুক্ত করতে হবে, আর ভিটো পাওয়ার আদৌ থাকবে কিনা সেটা নিয়ে একটা বিরাট ডিবেট। এই যে দেশগুলো উঠে এসেছে, আমি ব্রিক্স কান্ট্রির কথা বলবো, এখানে কোনো আবেগ নয় তাদের। আমি ভারতের কথা বলবো, ভারতের অর্থনীতি যেভাবে এগিয়েছে, যেভাবে এগোচ্ছে, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এইসব দেশগুলো কিন্তু ভালো করছে, বিশেষ করে ভারত। তাহলে এই যে সিকিউরিটি কাউন্সিলের যে স্ট্রাকচারাল চেঞ্জটা, সেখানে ভারতকে অন্তর্ভুক্ত করা খুব প্রয়োজন। সেখানে এমনকি অ্যাজ এ গ্রুপ সেটা করা মুশকিল। ইউরোপিয়ান ইউনিয়নকে কিছু কিছু প্রতিনিধিত্ব দেওয়া যেতে পারে, সেটা করা মুশকিল। পুরো ব্যাপারটাই হচ্ছে, আমরা জানি যে ইউএন চার্টারের একটা রিভিশন দরকার হবে, এবং সেক্ষেত্রে এই 5টা দেশের আবার সম্মতি লাগবে। এক অদ্ভুত ব্যবস্থা। আর ইউএন সিস্টেমকে তো ওপেনলি ট্রাম্প বলছেন অপদার্থ, এর কোনো মূল্য নেই, একে ছুড়ে ফেলে দাও, একে আমি পয়সা দেব না, এইসব তো ট্রাম্প বলেই চলেছে। এবং আমেরিকা কিন্তু আজকে নয়, ইউএন কে পয়সা দেওয়া আমেরিকা বন্ধ করেছে। পয়সা কমাতে 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 আজ থেকে 20 বছর আগে পয়সা কমিয়ে দিয়েছে। ফলে ইউএন এর যে কার্যকারিতা, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে। কার্যকারিতা নেই বলে অনেকে মনে করেন। ট্রাম্প বলছেন ইউএন কে রাখার দরকার কি, কোনো প্রয়োজন নেই। ফলে পুরো বিশ্ব রাজনীতি ইনক্লুডিং ইউএন একটা বিরাট সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, একটা ক্রস রোড। এই সন্ধিক্ষণে ইউএন এর রিস্ট্রাকচারিং অত্যন্ত প্রয়োজন। সেটা কিভাবে হবে? এখন অনেক দেশই দাবিদার, ভারত যেরকম দাবিদার, পাকিস্তানও দাবিদার, এরকম অনেক
কনফ্লিক্টিং দাবিদার আছে। ফলে তোমার প্রশ্নের উত্তরে যেটা বলা যায় যে ইউএন এর রিস্ট্রাকচারিং, পুনর্গঠন অত্যন্ত প্রয়োজন, এবং সেটা কিভাবে হবে সেই নিয়ে অনেক গোষ্ঠী তাদের মতামত দিয়েছেন। অনেক আন্তর্জাতিক সম্পর্কের আহ, যারা খুব অগ্রগণ্য স্কলার, তারা তাদের বক্তব্য রেখেছেন, বিভিন্ন দেশের থেকে বক্তব্য এসেছে। ফলে রিস্ট্রাকচারিং প্রয়োজন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, কিন্তু রিস্ট্রাকচারিংটা কিভাবে হবে এইটা নিয়ে কিন্তু একটা সমস্যা। দেখা যাক আগামী দিনে ইউএন বা একটা যে কোনো ইন্টার গভর্নমেন্টাল বডি থাকা প্রয়োজন। হয়তো আহ, পৃথিবীটা একেবারে জর্জার মুলুকতার একটা এরকম হয়ে উঠবে, কিন্তু ইউএন এর একটা বিরাট রিভ্যাম্পিং প্রয়োজন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা তো বটেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সুপার পাওয়ার থাকাটা একটা বড় বিপজ্জনক ব্যাপার হয়ে উঠছে আজকালকার দিনে। সেটা আরো বেশি স্পষ্ট, এবং আমরা যেটা কাম্য বলে মনে করছি যে মেজর পাওয়ারটাই থাকা উচিত, এবং তাদের মধ্যে একটা সাম্য বজায় থাকবে, একটা ভারসাম্য বজায় থাকবে। এবং সব থেকে বড় কথা, এই গণতন্ত্র গড়ে ওঠাটা মানে ইনস্ট্যান্ট তো সম্ভব নয়। আমরা সেই ইউএন গড়ে ওঠার পর থেকে আমরা দেখেছি যে আমরা বারবার বলে থাকি, ডেভিড হেল বিভিন্ন তত্ত্বে বলে গেছেন যে একটা কসমোপলিটন গভর্নমেন্ট দরকার আছে, কিন্তু সেখানে ইউএন এর একটা ভূমিকা সেরকম ভাবে থাকা উচিত, এবং সেটা আমরা এখনো পর্যন্ত আমরা গড়ে উঠতে পারিনি। বিষয়টা হচ্ছে যে এর পরের একটা বিষয় আমার মাথায় স্ট্রাইক করছে, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছি যে ইরাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের যে অ্যালিগেশন বারবার পাশ্চাত্য শক্তিরা করেছে, সেটা কিন্তু পরবর্তীকালে একটা ভিত্তিহীন বলে প্রতিষ্ঠিত হয়েছে। তো তারা কি ইতিহাস থেকে কি কোনো শিক্ষা নেয় না যে এরকম ভাবে ডমিনেন্সটাকে বজায় রাখার জন্য, কতগুলো এই তেলের খনির উপরে মালিকানা আরোপ করার জন্য এই এই পর্যায়ের যে মাস কিলিং, এই বিষয়গুলোকেও তারা চালিয়ে যেতে পারে, এবং মাস্টার্স অফ ওয়ার হয়তো টেবিলের পিছনে থেকে এইভাবেই হয়তো কাজ করে, সবার সবকিছুর আড়ালে থেকে। তো এই জায়গা থেকে কি মানবতা কোনোদিন কি মুক্তি পেতে পারে? দেখো, অনেকগুলো প্রশ্ন আসছে, সুপার পাওয়ার থাকবে না মেজর পাওয়ার থাকবে। এখন সুপার পাওয়ার কনসেপ্টটা তো আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এলো। তার আগে কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ার দীর্ঘদিন ছিল, যেখানে মেজর পাওয়াররা, অনেক কটা 5-6টা মেজর পাওয়ার, তারা কিন্তু পৃথিবীকে প্রভাব বিস্তার করেছে। আমি কিছুদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে একটা আমন্ত্রিত বক্তৃতাতে বলেছি যে হয়তো আবার আগামী দিনে এরকম একটা নিও ব্যালেন্স অফ পাওয়ার উঠে আসছে। সুপার পাওয়ার কনসেপ্টটাকে আমরা কালকেই ঝেড়ে ফেলতে পারবো না। সেটা হয় না আন্তর্জাতিক রাজনীতিতে, মানে খুব দ্রুত, এত দ্রুত পরিবর্তন তো হয় না। সুপার পাওয়ার বলতে এখন যদি আমরা আমেরিকাকে ভাবি, আমাদের পছন্দ হোক বা না হোক, আমেরিকা কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে আছে। সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে, প্রযুক্তিতে, সবকিছুই তো আমেরিকার দখলে। আমার তো মাঝে মধ্যে ভয় হয়, আমি অন্য কনটেক্সটে বলছি, যে এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আজকাল গুগল ফর্ম টর্ম ফিল আপ করি, এতে আমাদের তথ্য কোথায় কি চলে যাচ্ছে, এগুলো আমেরিকারই দখলে। আমি এই উদাহরণের জন্য বললাম। ফলে এই ব্যালেন্স অফ পাওয়ার, সেখানে মেজর পাওয়ার, তুমি যেটা বলেছো, মেজর পাওয়ার ব্যাপারটা থাকা প্রয়োজন। সুপার পাওয়ার থাকবে না। একটা সময় পৃথিবীতে সুপার পাওয়ার ছিল না, সবাই ছিল মেজর পাওয়ার, কম বেশি 19-20, তাদের শক্তির তারতম্য ছিল 19-20। ব্যালেন্স অফ পাওয়ারে আমরা সেটা জানি, ইউরোপের 5-6টা দেশ। আবার সেটা আসতে পারে। সেই পাওয়ার গুলো কারা হতে পারে? সেই মেজর পাওয়ার বলো, বিগ পাওয়ার বলো, যাই বলো, সেটা হতে পারে চীন, আমেরিকা, রাশিয়া, ভারত, এছাড়া অর্থনৈতিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন। ধরা যাক জার্মানিকে যদি আনা যায় এর মধ্যে, মানে আনা মানে জার্মানিকে আমার ইচ্ছায় তো আনা নয়, জার্মানি তার
অর্থনৈতিক বা প্রযুক্তির শক্তিতে যদি ঢুকে পড়তে পারে। এছাড়া কিছু কিছু দেশ যাদের কথা আমরা একটু কম জানি, তারাও কিন্তু খুব ভালো করছে অর্থনৈতিকভাবে, এবং প্রযুক্তির দিক থেকে কিছু কিছু দেশ খুব ভালো করছে। এরকম একটা দেশ হলো কিন্তু নাইজেরিয়া, আফ্রিকাতে। নাইজেরিয়ায় কিন্তু আমরা যাকে আজকাল হিউম্যান রিসোর্স বলি, নাইজেরিয়া সেটা কিন্তু খুব অ্যাক্টিভ, এবং নাইজেরিয়ার অর্থনীতি কিন্তু এখন খুব ভালো জায়গায় আছে আফ্রিকার নিরিখে। দক্ষিণ আফ্রিকা তো আমরা জানি, সাউথ আফ্রিকা। এইরকম কিছু দেশ, বা এদিকে যদি আমরা তাকাই, জাপান তো ছিলই, জাপানের পাশে পাশে দক্ষিণ কোরিয়া, এরাও কিন্তু ভালো করছে। তো এই রকম একটা মেজর পাওয়ারের একটা প্রভাব আমার মনে হয় বিশ্বে আগামী দিনে সেটা আসবে। সেটা হয়তো কালকে পরশু বা 10 বছরের মধ্যে নাও আসতে পারে, সেটা আস্তে আস্তে হয়তো আরো 20, 25, 30 বছর লাগতে পারে, কিন্তু সেটা হবে। এবং সুপার পাওয়ার থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয়, কিন্তু আরো অনেক পাওয়ার তারা উঠে আসবে। এবার আমরা যদি সবাইকেই সুপার পাওয়ার বলতে চাই, মানে সেই অর্থে বলা যেতে পারে, কিন্তু তুমি যেটা বলেছো সুপার পাওয়ার, মেজর পাওয়ার, এই টার্মিনোলজিগুলোর মধ্যে তো তফাৎ আছে। সেটা আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা একটু একটু নাড়াচাড়া করি আমরা জানি। ফলে মেজর পাওয়ার বলো, বিগ পাওয়ার বলো, এরকম একটা আবার ঘটবে আন্তর্জাতিক রাজনীতি। তখন হয়তো আমিও বেঁচে থাকবো না, কিন্তু এটা হবে, হয়তো তোমরা দেখে যাবে, সেটা ঘটবে। আমাদের সাথে যারা আছে এখন, প্রস্তাব ধারা, গৌতম কুমার সাউ, তারা যদি কিছু তাদের বক্তব্য থাকে তারা বলতে পারে। খুব সুন্দর হয়েছে স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছে, ইজ ইন্ডিয়াজ ইন্টারনাল আইডিওলজিক্যাল ডিভাইড রিফ্লেক্ট ইন পাবলিক সাপোর্ট ফর আইদার ইরান অর ইসরায়েল? না গৌতম, don't be led by social media, writings or social media feelings, whatever you call. Now social media will not determine the courses of Indian foreign policy. The courses of Indian foreign policy will be determined by the Indian ruling elite, most, and to some extent by the other elites, the academic elites, maybe the diplomatic elites. So social media will not really control Indian foreign policy. So we know the impact of social media. Social media is very influential in everybody's life, but there are many points, counterpoints, arguments, counter arguments. These will go, and people write there as per their own interest, as per their own wishes, own beliefs. But that is not a collective belief, So social media will not decide India's course of action. So there may be political divide in social media, there may be religious divide, there may be ethnic divide, but social media will not decide even in the near future the courses of Indian foreign policy. You can write anything tomorrow in social media. I can write anything on social media. XYZ, they can write anything on social media. People will probably read, forget. That will not have much impact on Indian foreign policy. থ্যাংক ইউ স্যার। আর স্যার, আরো একটা প্রশ্ন আছে, কি ইন্ডিয়াকে কি ইসরায়েল আর ইরানের মধ্যে মেডিয়েট করা উচিত কি ইন্ডিয়াকে এখন এই সময়ে?
প্রথম কথা, তোমার মানে ইন্ডিয়ার মিডিয়েশন কেউ তো চায়নি। ইসরায়েল বা ইরান এই মুহূর্তে অন্তত কেউ চায়নি। দ্বিতীয় কথা, দুটো দেশের মধ্যে তুমি যে অ্যাঙ্গেল থেকে হয়তো বলেছো যে দুটো দেশের মধ্যে আমাদের সম্পর্ক ভালো, দুটো দেশের সাথে, ফলে আমরা যদি মিডিয়েশন বলতে এখানে আমরা দুটো দেশকে যেটা বলতে পারি যে যুদ্ধবিরতি। কিন্তু এই মুহূর্তে দুটো দেশ সেটা মেনে নেওয়ার মতো অবস্থায় আছে কিনা সেটাও ভাবতে হবে। অর্থাৎ আমরা মিডিয়েট করতে চাই বা না চাই, আমাদের মিডিয়েশন তারা কতটা গ্রহণ করবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে এক্ষুনি কি ইন্ডিয়ার মিডিয়েট করা উচিত, আমি বলবো এক্ষুনি উচিত না। কেন কি, এখন পরিস্থিতি খুব উত্তপ্ত। আমরা যা যা খবর পাচ্ছি, অনেক দেশেই প্রচুর সিভিল ক্যাজুয়ালিটিস হয়েছে, সাধারণ নাগরিক মারা গেছে। ফলে এই অবস্থায়, এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চালিয়ে যেতে পারি, কিন্তু ওপেনলি মিডিয়েট করতে গেলে আমাদেরই অসুবিধে হবে বলে আমার ধারণা। সেক্ষেত্রে আমেরিকা একরকম ভাববে, চীন একরকম ভাববে, রাশিয়া একরকম ভাববে। ফলে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চালিয়ে যেতে। থ্যাংক ইউ স্যার। প্রস্তাব ধারা আছেন যদি থাকে, মনে হয় আর কেউ সেভাবে কিছু বক্তব্য রাখতে চাইছেন না, বক্তব্য রাখার কিছু নেই। তো স্যারকে এখানে আজকে কমেন্ট সেকশনে কিছু কোয়েশ্চেন আছে, কমেন্ট সেকশনে হ্যাঁ? দেখ, বা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন আছে। কমেন্ট সেকশন তো আমি অ্যাক্সেস করতে পারছি না। কমেন্ট ফেসবুকের সেকশনে কমেন্ট আছে, সেকশন এখানে সাইডে একটা দেখা যাচ্ছে কমেন্ট সেকশন। আমি তো দেখতে পাচ্ছি না, তুই আমি দেখতে পাচ্ছিস? এখানে আমি কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি। অভিষেক সিংহা রয় বলেছে, এই তো কোয়েশ্চেন চলে এসেছে একটা। আহ, হ্যাঁ সেটা একটু পড়ে দাও দেখি, আমিও ফোনে হ্যাঁ, আছি তো, খুব ভালো এখানে মানে এখানে দেবনাথ তুষার বলছেন যে স্যার, আমেরিকার যুদ্ধনীতি ইউরোপের জন্য কি রকম প্রভাব ফেলতে পারে। আর আর অভিষেক সিংহ রয় বলছেন যে স্যার, কাতারে ভারতীয়দের অবস্থা কেমন। এই দুটোই দেখতে পাচ্ছ। শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। কাতারে ভারতীয়দের অবস্থা বলতে কিরকম অবস্থা এখন, এই যুদ্ধকালীন অবস্থা নাকি তাদের আর্থিক হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা? বা যুদ্ধকালীন অবস্থায়। যুদ্ধকালীন অবস্থায় তো অনেকেই আটকে পড়েছেন, এবং যেটা ভারত সরকার চেষ্টা করছে অনেককে ইভাকুয়েট করে আনার, বিমানে সে প্রচেষ্টা চলছে। ফলে কাতার কেন, শুধু পশ্চিম এশিয়ার অন্যান্য দেশে অনেক ভারতীয় তারা এখন আটকে পড়েছেন, তারা চিন্তায় আছেন, তারা টেনশনে আছেন। ফলে তাদেরকে যুদ্ধ পরিস্থিতির বাইরে যত তাড়াতাড়ি ইভাকুয়েট করা যাবে ততই ভালো। সেটা কাতারে এখন ভারতীয়দের পরিস্থিতি উদ্বেগজনক, এটুকু বলা যায়। আরেকটা কি প্রশ্ন ছিল গৌতম? আমেরিকার যুদ্ধনীতি ইউরোপের জন্য কি রকম প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভালো আমি বলবো, কেননা ইউরোপ এখন কোন দিকে, কোন পথে? দেখো, ইউরোপ, বিশেষ করে পশ্চিম ইউরোপ তো দীর্ঘদিন আমেরিকাকে অনুসরণ করেছে। আমরা যদি ইস্ট ওয়েস্ট ব্লকের আলোচনাটা ছেড়েও দিই, একটা সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, এখন তো সেই প্রভাবটা রাশিয়ার অতটা নেই। ফলে এখন প্রভাব হচ্ছে আমেরিকার। শুনতে পাচ্ছ আমাকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, হ্যাঁ, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার দেখা তো যাচ্ছে। এখন সেই প্রভাবটা আমেরিকার। এখন আমেরিকা, আমি যেটা শুরুতেও বলেছিলাম, দেখো, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইটালি, এরা চায় আমেরিকার প্রভাব কাটিয়ে উঠতে, চায় স্বতন্ত্র স্বাধীনভাবে চলতে, কিন্তু এদের সে ক্ষমতা নেই। ব্রিটেনের নেই, ফ্রান্সের নেই, জার্মানির নেই, ইটালির নেই, যারা
পশ্চিম এশিয়ায় শিল্পোন্নত দেশ। ফলে ইউরোপকে এখনো আমেরিকাই কন্ট্রোল করে, আরো আরো বেশ কিছুদিন করবে, যদি না অন্য কোনো অ্যালায়েন্স বা অ্যাক্সিস তৈরি হয়। ইউরোপের সাথে চীনের যদি কোনো অ্যালায়েন্স বা অ্যাক্সিস হয়, ভারতের সেরকম অ্যালায়েন্স যদি হয়, তাহলে আস্তে আস্তে হয়তো সেই প্রভাব কাটতে পারে। আবার ভারত কি আমেরিকার বিরোধিতা করবে? সেটাও করবে না, সেটাও ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির মধ্যে পড়ে না। কেন, আমেরিকার সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। কিছুদিন আগেও ধরো এই ট্রাম্প আসার আগে অবধি যদি তুমি ভাবো, ট্রাম্প আসার আগে মানে এমনকি 2016-এ যখন ট্রাম্প এসেছিলেন তখনও সম্পর্ক ভালো ছিল। 2024-এর পর থেকে যদি ভাবো, একটু সম্পর্কের একটা অবনতি ঘটেছে। ফলে আমরা যদি আবার ইউরোপের দিকে তাকাই, ইউরোপ কিন্তু আমেরিকাকে অস্বীকার করে চলার মতো অবস্থায় এখনো নেই। এই কটা প্রশ্নই আপাতত, এটা এটা হলো তো, কোনো অনেকক্ষণ প্রশ্ন অনেকক্ষণ নয়। আলোচনাও হলো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ হলো, 1 ঘন্টা আমরা অতিক্রম করেছি। আর আর শেষে যেটা এসছে সেটা কোনো প্রশ্নই নয়। যাই হোক, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে, আমাদের আইডিপিআর পেজে যুক্ত হয়ে তার মূল্যবান সময় খরচ করে বক্তব্য রাখার জন্য। আমরা এনরিচ হয়েছি স্যারের থেকে। স্যারকে ধন্যবাদ। স্যারকে পাই আমরা বিভিন্ন দিকে, বিভিন্ন এর আগেও পেয়েছি এবং ভবিষ্যতেও আরও নানা আলোচনায় পাবো, এই কামনা করি। এবং গৌতমকে ধন্যবাদ জানাই, দীপঙ্করকে ধন্যবাদ জানাই এই আজকের এই আলোচনাটাকে ফ্রুটফুল করে তোলার জন্য। তো এখানেই আজকে দি এন্ড করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।